বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত নাও হেয়ার মুভিটির আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10 এবং 64% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়েই শুরু করা যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন। স্পেনে চলছিল এক ভয়াবহ যুদ্ধ, যে কারণে তৎকালীন সময়ে স্পেনের শাসনভার তুলে দেওয়া হয় আর্মিদের হাতে। যুদ্ধের ফলে ঘটতে থাকা নানান ক্ষয়ক্ষতির কারণে স্পেনের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। একদিকে স্পেনের বিপুল জনসংখ্যা ও অন্যদিকে আর্থিক সংকটের কারণে স্পেনের বহু সংখ্যক মানুষ খেতে না পেয়ে মারা যেতে থাকে। এই পরিস্থিতিতে স্পেনকে বাঁচানোর একমাত্র উপায় ছিল স্পেনের জনসংখ্যা হ্রাস, যে কারণে স্পেনের আর্মিরা স্পেনে বসবাসরত বহিরাগতদের নির্মমভাবে হত্যা করতে থাকে। ছোট বড় এমনকি গর্ভবতী মহিলা কেউ তাদের হাত থেকে রেহাই পায় না। অন্যদিকে দেখা যায় স্পেনের এক গোপন সংস্থা কিছু অর্থের বিনিময়ে ওইসব বহিরাগত মানুষদের কন্টেনারের সাহায্যে স্পেন থেকে সেফলি বের করার চেষ্টা চালাচ্ছে। এদের মধ্যেই একটি কাপেলকে দেখানো হয়, তাদের নাম মিয়া এবং নিকো। তারাও কিছু অর্থের বিনিময়ে স্পেন থেকে বেরোনোর জন্য ওই কন্টেনারে উঠে পড়ে। এখানে জানা যায় মিয়া আসলে প্রেগনেন্ট, আর কিছুদিনের মধ্যেই সে এক নতুন প্রাণের জন্ম দিতে চলেছে। এখানে আমরা আরো জানতে পারি যে মিয়া এবং নিকোর আগেও একটি সন্তান ছিল। স্পেনে চলতে থাকা এই মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়ে তার মৃত্যু হয়েছে। এরপর দেখানো হয় তাদের কন্টেনারের দরজাটা হঠাৎ করেই খুলে ফেলা হয় এবং সাথে সাথেই তাদের মতো কিছু মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই কন্টেনারে উঠে পড়ে। এতগুলো মানুষ একসাথে কন্টেনারে ওঠার কারণে ভেতরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতির সামাল দেওয়ার জন্য ওই ট্রান্সপোর্ট সংস্থার কিছু লোক ওইসব মানুষদের শান্ত করে বলে, তোমরা গাড়ি থেকে নেমে এসো, এতজন একটা গাড়িতে যাওয়া যাবে না, তাই আমরা তোমাদের জন্য আরো একটি গাড়ির ব্যবস্থা করেছি। এরপরেও যখন তারা গাড়ি থেকে নামতে চায় না, তখন তারা এক পর্যায়ে জোর করেই তাদেরকে গাড়ি থেকে নামিয়ে আনে। আর দুর্ভাগ্যবশত তারা নিকোকেও তাদের সাথে নামিয়ে নেয়। নিকো বারবার তাদের বোঝানোর চেষ্টা করে যে এই গাড়িতে তার গর্ভবতী স্ত্রী রয়েছে, তাই সে অন্য গাড়িতে যেতে পারবে না, কিন্তু তারা কেউ তার কোনো কথাই শুনতে রাজি হয় না। তারা নিকোকে টেনে হিঁচড়ে ওই গাড়ি থেকে নামিয়ে আনে এবং অন্য একটি কন্টেনারে তুলে দেয়। আর নিকোর গর্ভবতী স্ত্রী মিয়া নিরুপায় হয়ে কন্টেনারের একটি ছিদ্র দিয়ে এই সবকিছুই দেখতে থাকে। সে লক্ষ্য করে যে কন্টেনারে নিকোকে তোলা হয়েছে সেটা 107 নম্বর কন্টেনার। সাথে সাথেই সে নিকোকে ফোন করে, কিন্তু নিকো তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমরা একই জায়গাতেই যাচ্ছি। এরপর কন্টেনারটি অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে স্পেনের কিছু সৈন্য ওই কন্টেনারটিকে চেক করতে আসে। মিয়া ও বাকি সবাই এটা টের পাওয়া মাত্রই তারা ওই কন্টেনারের একটা গোপন জায়গায় গিয়ে লুকিয়ে যায়। এরপর ওই সৈন্যদের মধ্যে একজন কন্টেনারটিকে ভালোভাবে চেক করে, কিন্তু সে ভেতরে কাউকেই দেখতে পায় না। তবে ওই সৈন্যটির সন্দেহ হয় যে ভেতরে কেউ না কেউ তো লুকিয়ে আছে, তাই সে ওই গাড়িতে গুলি চালাতে থাকে এবং বলে, ভেতরে যারা আছো তারা বাইরে বেরিয়ে এসো, আমি কথা দিচ্ছি তোমাদের কিছুই করব না। এই কথা শুনে এক মহিলা কন্টেনারের গোপন দরজাটা খুলে দেয়, আর সাথে সাথেই ওই সৈন্যরা সবাইকে গুলি করে মেরে ফেলে। তবে একমাত্র মিয়া তাদের হাত থেকে বেঁচে গেছে, কারণ আর্মিরা যখন গুলি চালাচ্ছিল তখন সে একটি বাক্সের ওপর উঠে শুয়ে পড়ে। মিয়া লক্ষ্য করে ওই সৈন্যরা সমস্ত মৃতদেহকে ওখান থেকে সরিয়ে কন্টেনারটা পরিষ্কার করে দেয়। তারা চলে গেলে মিয়া নিকোকে বারবার কল করতে থাকে, তবে নিকো তার কল রিসিভ করে না। এরপর দেখা যায় মিয়া যে কন্টেনারে ছিল সেটাকে একটা জাহাজে তোলা হচ্ছে, আর মিয়া এই সবকিছুকেই কন্টেনারে থাকা একটি ছিদ্র দিয়ে লক্ষ্য করছিল। মিয়া ওই কন্টেনারে একা, তার সাথে যে সমস্ত মানুষেরা এসেছিল তারা সবাই মারা গেছে, আর স্পেনের সৈন্যরা ওই মৃতদেহগুলিকে কন্টেনার থেকে সরিয়ে নিয়ে গেলেও তাদের রক্ত মাখা জিনিসপত্রগুলি সেখানেই রয়ে যায়। এতটা রাস্তা ট্রাভেল করার জন্য মিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর যখন তার চোখ খোলে তখন সে দেখে সমুদ্রের মাঝে এক ভয়ানক ঝড় এসেছে। সেই ভয়ানক ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্র জাহাজে থাকা সমস্ত জিনিসপত্র ও কন্টেনারগুলিকে তোলপাড় করে দেয়। একটা পর্যায়ে দেখা যায় জাহাজে থাকা সমস্ত কন্টেনার সমুদ্রের জলে ভেসে যায়, আর এই সময় মিয়ার মাথায় সজোরে আঘাত লাগার কারণে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে সে নিজেকে এক বিশাল সমুদ্রের মাঝে আবিষ্কার করে। কন্টেনারে থাকা ছিদ্র দিয়ে সে বাইরে তাকালে দূর দূরান্ত অব্দি জল ছাড়া আর কিছুই দেখতে পায় না। এমনকি সে লক্ষ্য করে কন্টেনারে থাকা ছিদ্রগুলি দিয়ে জল খুব দ্রুত কন্টেনারে প্রবেশ করছে, যা দেখে মিয়া খুব ভয় পেয়ে যায়। তাই সে যখন সাহায্যের জন্য তার স্বামী নিকোকে কল করতেই যাবে, তখন সে দেখে রাতের ওই ঝড়ের কারণে তার ফোনের স্ক্রিনটা একদম বাজেভাবে ফেটে গেছে, তাই সেটা আর টাচ নিচ্ছে না। মিয়া কোনো উপায় না পেয়ে কন্টেনারে থাকা বাক্সগুলিকে খুলতে থাকে, যার ভেতর থেকে সে কিছু খালি বক্স ও ইলেকট্রনিক্স জিনিসপত্র পায়। সে তার পাশে থাকা আর একটি বক্স ওপেন করলে তার ভেতরে কিছু অ্যালকোহল দেখতে পায়। তবে এর মধ্যে মিয়া হঠাৎ করেই কিছু মানুষের আর্তনাদ শুনতে পায়, তাই কন্টেনারে থাকা ছিদ্র দিয়ে সে বাইরে তাকাতেই দেখতে পায় সেই 107 নং কন্টেনারটি জলে ডুবে যাচ্ছে, আর তার ভেতরে থাকা মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করছে। মিয়া ওই কন্টেনারটা ডুবে যেতে দেখে ভয়ে পাগল হয়ে ওঠে, কারণ ওই কন্টেনারের ভেতরে তার স্বামী
নিকো রয়েছে। মিয়া নিরুপায় হয়ে চিৎকার করতে থাকে আর তার চোখের সামনেই ওই কন্টেনারটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। মিয়া মনে মনে এটাই ভাবতে থাকে তার স্বামী নিকো যেহেতু মারা গেছে তাই তারও আর বেঁচে থেকে কোনো লাভ নেই। এইভাবে যখন সে ছুরি দিয়ে নিজেকে মারতেই যাচ্ছিল তখন তার পেটে থাকা বাচ্চার কথা মনে পড়ে, ফলে সে আর নিজেকে মারতে পারে না। সে ঠিক করে যেভাবেই হোক তাকে তার এই সন্তানের জন্য বাঁচতে হবে। এরপর মিয়া লক্ষ্য করে কন্টেনারে থাকা ছোট ছোট ছিদ্রগুলি দিয়ে প্রচুর পরিমাণ জল ভেতরে চলে আসছে। তাই সে ওই বক্সে থাকা টেপগুলিকে ব্যবহার করে ওই ছিদ্রগুলি বন্ধ করার চেষ্টা করে। সে পাইপের মাধ্যমে বেশ কিছুটা জল বাইরে বের করে দেওয়ারও চেষ্টা করে এবং সময়ে সময়ে তার স্বামী নিকোকেও কল করতে থাকে। অবশেষে নিকো তাকে কল করে, যা দেখে মিয়া খুব খুশি হয়। নিকো মিয়াকে বলে সে ওই 107 নং কন্টেনারে ছিল না, তাদের গাড়ির ড্রাইভার শয়তানি করে তাকে সেখানেই নামিয়ে দিয়েছে। মিয়া নিকোকে তার অবস্থানের কথা জানায়। সে বলে আমার কন্টেনারটি গভীর সমুদ্রের মাঝে ভেসে চলেছে এবং ধীরে ধীরে ভেতরে জল ভরে যাচ্ছে, তুমি প্লিজ কিছু একটা করো। যদিও নিকোর পক্ষে তৎক্ষণাৎ হয়তো সেখানে আসা সম্ভব নয়, তবে সে মিয়াকে কথা দিয়ে বলে আমি অবশ্যই তোমাকে বাঁচাতে আসব, তবে ততক্ষণ তোমাকে সার্ভাইভ করতে হবে। এদিকে বিপদ যেন মিয়ার পিছু ছাড়ছিল না, কারণ সেই দিন রাতে সমুদ্রে পুনরায় এক বিপুল ঝড় শুরু হয় আর এর সাথেই মিয়ার পেটে ব্যথা শুরু হয়। মিয়া বুঝতে পারে তার বাচ্চা জন্ম দেওয়ার সময় এসে গেছে। অবশেষে মিয়া ওই জল ভর্তি কন্টেনারের মধ্যেই তার সন্তানের জন্ম দেয় এবং অ্যাম্বেলিক্যাল কর্ডটি কেটে একটি বাক্সে ভরে রাখে। অ্যাম্বেলিক্যাল কর্ডের অর্থ হলো ভেন, অর্থাৎ যার সাহায্যে মা এবং বাচ্চা একসাথে যুক্ত থাকে। অন্যদিকে মিয়ার ওই ছোট্ট সন্তানটি কেঁদেই চলেছে, কারণ তার খিদে পেয়েছে। বাচ্চাটি যেহেতু সময়ের আগেই পৃথিবীতে চলে এসেছে তাই মিয়ার স্তনে তখনও দুধ আসেনি। মিয়া নিরুপায় হয়ে খিদের জ্বালায় কাঁদতে থাকা ওই বাচ্চাটিকে নানাভাবে চুপ করানোর চেষ্টা করে। মিয়ার পক্ষে ধীরে ধীরে এই জায়গায় সার্ভাইভ করা খুব কঠিন হয়ে পড়ে, কারণ একদিকে কন্টেনারের মধ্যে ধীরে ধীরে জল ভরেই চলেছে আর অন্যদিকে তার সন্তান খিদের জ্বালায় কেঁদেই চলেছে। এইভাবে পুরো একটা রাত কাটানোর পর মিয়া লক্ষ্য করে তার স্তনে দুধ এসেছে, তাই সে তৎক্ষণাৎ তার সন্তানকে খাবার খাইয়ে শান্ত করে এবং নিজেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিয়া ওই কন্টেনারের মধ্যেই একটা ড্রিল মেশিন দেখতে পায়, যা দেখে সে ঠিক করে এর সাহায্যেই সে কন্টেনারটিকে কেটে বাইরে বেরোবে। তবে ওই কন্টেনারটিকে ড্রিল মেশিন দিয়ে কাটার জন্য যে ক্ষমতার প্রয়োজন তা মিয়ার মধ্যে নেই। সে খেতে না পাওয়ার কারণে খুব ক্লান্ত হয়ে পড়েছে। অবশেষে সে তার খিদে মেটানোর জন্য নিরুপায় হয়ে বক্সের ভেতরে থাকা অ্যাম্বেলিক্যাল কর্ডটিকে খেতে শুরু করে, যা ছিল তার শরীরেরই একটা অংশ। এরপর মিয়া তার কাজে লেগে পড়ে। সে ড্রিল মেশিন দিয়ে প্রায় ওই কন্টেনারটিকে কেটেই ফেলেছে। ঠিক তখনই ওই মেশিনটি খারাপ হয়ে যায়। তবে মিয়া এতে হার মানে না, সে তার কাছে থাকা একটি ছুরি দিয়ে ওই কন্টেনারটিকে কেটে ফেলে। তবে এসব করতে গিয়ে মিয়া এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে হ্যালুসিনেট করতে শুরু করে। সে তার মৃত মেয়েকে দেখতে পায়, যার মৃত্যুর জন্য এখনো মিয়া নিজেকেই দায়ী করে। এছাড়াও সে নিজের স্বামীকেও কল্পনা করে যে এসেছে তাকে বাঁচানোর জন্য। আর এই সবকিছুই হচ্ছে মিয়ার কল্পনার মধ্যে। তবে এত কিছুর পর অন্তত একবার ঈশ্বর মিয়ার ওপর চোখ তুলে তাকিয়েছে, কারণ ওই জায়গায় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। মিয়া বৃষ্টির জল পান করে যেন তার নতুন জীবন ফিরে পায় এবং এরপরেই সে কন্টেনারের ওই কাটা অংশটা সরিয়ে ওপরে আসতে সক্ষম হয়। সে যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে, কারণ আফটার অল এতগুলো দিন পর সে সূর্যের আলো দেখতে পাচ্ছে। এরপর মিয়া তার বাচ্চার মলমূত্র মোছা একটি কাপড় জলে ফেলে দেয়। সে লক্ষ্য করে একাধিক মাছ ওই কাপড়ের চারিদিকে ভিড় করেছে। মিয়া এটা দেখে খুব খুশি হয়, কারণ অবশেষে এত দিন পর সে অন্তত খাওয়ার জন্য কিছু একটা পেয়েছে। তবে সে মাছগুলোকে সে কিভাবে ধরবে, কারণ মাছ ধরা তো এত সহজ নয়। ঠিক এই সময় মিয়া আকাশে একটি প্লেন দেখতে পায়। সে ভাবে যদি কোনো রকম ভাবে একটি কাঁচের টুকরো রিফ্লেক্ট করিয়ে প্লেনটিকে ইঙ্গিত দেওয়া যায়। তাই সে তাড়াহুড়ো করে ওই কন্টেনারের ভিতরে যেতে থাকে। ঠিক সেই সময় ওই কন্টেনারের এবুড়ো খেবুড়ো একটা অংশে লেগে মিয়ার পা খুব বাজেভাবে কেটে যায়। ওই জায়গাটা এতটাই বাজেভাবে কেটে গিয়েছে যে সেখান থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। তবে এই কাটা অংশটার তো কোনো একটা চিকিৎসা প্রয়োজন, তাই মিয়া কন্টেনারের ভেতরে থাকা কিছু হেডফোনের তার দিয়ে তার ওই ক্ষত স্থানটাকে স্টিচ করে। অন্যদিকে আরো কিছু হেডফোনকে কাজে লাগিয়ে সে একটি জাল তৈরি করে, যেটা দিয়ে সে মাছ ধরবে। মিয়া ভালোভাবেই জানে যে বাঁচতে হলে তাকে এইভাবেই সার্ভাইভ করতে হবে। অবশেষে মিয়া তার বানানো জাল দিয়ে কিছু মাছ ধরে। যাই হোক, সে অন্তত কিছু খাওয়ার জন্য তো জোগাড় করতে পেরেছে। এতগুলো দিন সে কতই না কষ্ট করেছে নিজেকে ও তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য। এত খারাপ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েও সে বেঁচে থাকার হাল ছাড়েনি। সে তার সার্ভাইভেল বজায় রেখেছে। মিয়া একটি টিফিন বক্সের ভেতরে কিছু মাছকে জীবন্ত অবস্থায় রাখে, যাতে সে পরে সেগুলিকে খেতে পারে। আর বাকি খালি টিফিন বক্সগুলোর সাহায্যে সে কিছু একটা বার্তা লিখে জলে ভাসিয়ে দিচ্ছে, যাতে সেটা দেখে কেউ তাকে উদ্ধার করতে আসে। এভাবেই তার পুরো দিনের বেলাটা কেটে গেলেও রাত্রে সে তার বাচ্চার সাথেই টাইম স্পেন্ড করত। যতই হোক তার একাকিত্ব তো কাটাতে হবে, তাই সে তাদের পুরানো ছবিগুলি দেখতে থাকে।
যখন সবকিছু নর্মাল ছিল, অর্থাৎ যখন সবকিছু স্টেবল ছিল, দেশটা তাদের তখনও ঠিক ছিল। তাদের একটা ছোট্ট দোকান ছিল। তার স্বামী নিকো সেই দোকানটা চালাতো এবং তাকে বহু মানুষ খুব ভালোবাসতো। নিকো খুব ভালো মনের মানুষ ছিল। এমনকি দেশ যখন পুরো ক্রাইসিসে ডুবে যায় তখনও নিকো অনেক মানুষকে সাহায্য করেছে। আর ঠিক এই সময় মিয়ার সেই ভাঙাচোরা ফোনে একটি কল আসে। এতদিন ফোনটার ভাঙাচোরা স্ক্রিনটা টাচ নিচ্ছিল না, তবে সৌভাগ্যবশত এইবার মিয়া সেই কলটা রিসিভ করতে পারে। আসলে ফোনটা করেছে তার স্বামী নিকো। নিকো নিয়াকে ফোন করে বলে সে তাকে আর বাঁচাতে আসতে পারবে না। আসলে নিকোর বুকে গুলি লেগেছে। সে কিছুটা হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছে। তার হাতে আর বেশি টাইম নেই। আসলে নিকো একটি স্পিড বোট নিয়ে পালিয়ে আসছিল তার স্ত্রীকে বাঁচানোর জন্য, তবে সৈনিকরা তাকে দেখতে পেয়ে গুলি করে দেয়। আর সেই গুলি লাগার কারণে তার অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই সে হয়তো আর সাময়িক কিছুক্ষণই বেঁচে থাকবে। এই সময় মিয়া নিকোকে সেই সুসংবাদটা জানায় যে তাদের বাচ্চা জন্ম নিয়েছে, যাকে একদমই হুবহু নিকোর মতো দেখতে। এটা শুনে নিকো খুব খুশি হয়, যদিও সে তার বাচ্চাটাকে আর চোখে দেখতে পারল না। নিকো শেষবারের মতো তার বাচ্চার কণ্ঠস্বরটা শোনে এবং তখনই তাদের ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। মিয়া মনে মনে ভাবতে থাকে যে আশা নিয়ে সে এতদিন বেঁচে ছিল, এখন সেই আশাটা সম্পূর্ণ শেষ। তার ভালোবাসা নিকো আর বেঁচে নেই। সময় যত এগিয়ে চলেছে সেই কন্টেনারের মধ্যে ধীরে ধীরে জল ভরে সেটার ওয়েট বেড়ে যাচ্ছে। তাই নিজের সন্তানকে সুরক্ষিত রাখার জন্য মিয়া একটি কাঠের ভেলা তৈরি করে। আর এরই মধ্যে মিয়া একটি আশার আলো দেখতে পায়, অর্থাৎ সে এক ধরনের পাখি দেখতে পায় যার নাম সিগাল। আর সিগাল সেখানে আছে মানে ডাঙাও নিশ্চয়ই আশেপাশেই আছে। হয়তো সেটা কিছুটা দূরে থাকার কারণে মিয়া তা দেখতে পাচ্ছে না। মিয়া ঠিক করে এই সময়টা তাকে যেভাবেই হোক সার্ভাইভ করতে হবে। এরপর যতই সময় যেতে থাকে ততই ধীরে ধীরে কন্টেনারটা সমুদ্রের তলদেশে চলে যেতে থাকে। একটা পর্যায়ে কন্টেনারটা পুরোপুরি জলের তলায় তলিয়ে যায় এবং মিয়া জলে সাঁতার কাটছে এবং তার বাচ্চাটা ওই কাঠের ভেলার উপরে ভেসে চলেছে। সেই উত্তাল সমুদ্রের ঢেউয়ে ভেসে তার বাচ্চা কোন দিকে চলে গেছে মিয়া তা জানে না। ঠিক সেই সময় সমুদ্রে থাকা এক বিশাল আকৃতির তিমি ওপরে উঠে আসে, ফলে সমুদ্রে এক উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউ বাচ্চাটির গায়ে লাগায়, বাচ্চাটি কেঁদে ওঠে। আর এর মাধ্যমেই মিয়া তার বাচ্চার অবস্থানটি বুঝতে পারে। এভাবেই সারাটা রাত মিয়া ওই গভীর সমুদ্রের মাঝে সার্ভাইভ করে এবং তারপরেই সকাল হয়। তার গায়ে সাঁতার কাটার মতো আর জোর নেই, তাই সে তার সন্তানের ভেলাটিকে ধরেই ভেসে চলেছে। এদিকে সেই প্লাস্টিকের বক্সগুলির ভেতরে থাকা মাছ সমুদ্রে ভেসে চলেছে, ফলে সেখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক পাখি ভিড় জমিয়েছে। অন্যদিকে বেশ কিছুটা দূরে একটা জেলে তার সপরিবারে বোট নিয়ে মাছ ধরতে বেরিয়েছে। সেই বোটে উপস্থিত একজন মহিলা লক্ষ্য করে সমুদ্রের মাঝখানে একটা জায়গায় প্রচুর পরিমাণ সিগাল ভিড় করেছে। সে একটু ভালোভাবে খেয়াল করে দেখে সেখানে একটা ভেলা ভাসছে, যার মধ্যে একটা বাচ্চা রয়েছে। তারা তৎক্ষণাৎ সেই বাচ্চাটিকে উদ্ধার করে। তবে মিয়া সে তো সেখানে নেই। তারা লক্ষ্য করে সেই ভেলার সাথে বাঁধা একটি দড়ি সমুদ্রের তলদেশে চলে গেছে। তারা সেই দড়িটা ধরে টানতে থাকে এবং অবশেষে লক্ষ্য করে সমুদ্রের তলদেশ থেকে একজন মেয়ে উঠে এসেছে, যাকে মৃতপ্রায় বললেই চলে। মিয়া সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু বোটে উপস্থিত থাকা সেই মেয়েটি হাল ছাড়েনি। সে মিয়াকে ব্যাক টু ব্যাক সিপিআর দিতে থাকে এবং এরকম ভাবেই একটা পর্যায়ে মিয়া জেগে ওঠে। মিয়ার জ্ঞান আসা মাত্রই সে তার বাচ্চাকে দেখে। সে একেবারেই সুস্থ রয়েছে। মিয়া বুঝতে পারে সে এবং তার সন্তান এখন সুরক্ষিত এবং তারা সেই বোটে করেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে এখানে যাওয়ার স্বপ্নই তো মিয়া এবং তার স্বামী দেখেছিল। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।